পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংকের শাখায় তার এই লকার। এছাড়া পূবালী ব্যাংকে নিজ ও যৌথ নামে আরও দুটি এফডিআর এরও সন্ধান পেয়েছে সিআইসি। লকার খুলতে সকাল থেকে অভিযানে নেমেছে সিআইসি। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক সম্পদের খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন দুদক, যার বেশিরভাগই তার বিরুদ্ধে গোপন করার অভিযোগ। এবার রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংকে একটি লকারের খোঁজ পেয়েছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। পাশাপাশি একই ব্যাংকে শেখ হাসিনার নিজ নামে একটি 12 লাখ টাকার এফডিআর এবং যৌথ নামে 44 লাখ টাকার এফডিআরের তথ্য পায় এনবিআর। কর্মকর্তারা জানান, শেখ হাসিনা ওই লকার খুলতে 2 বার ব্যাংকে গিয়েছিলেন। এর আগে ব্যাংক হিসাবের তথ্য চেয়ে সিআইসির পক্ষ থেকে চিঠি দেয়া হলেও পূবালী ব্যাংক লকারের কোনো তথ্য দেয়নি। তাই লকারের খবর পেয়ে এনবিআর দেশের সব তফসিলি ব্যাংকে চিঠি পাঠায়, যা অনুসন্ধান করতে অভিযানে নেমেছে এনবিআরের গোয়েন্দা সেল সিআইসি। সম্প্রতি ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে রাজুকের 60 কাঠার সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ শেখ হাসিনা সহ তার পরিবার এবং সংশ্লিষ্ট 23 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগও তদন্ত করছে সংস্থাটি। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ, লকারে এখন পর্যন্ত কি কি বিষয় সম্পর্কে জানা গেছে? এই সব যে সম্পদ পাওয়া গেছে এগুলো কি অবৈধ কিনা সে বিষয়ে একটু জানাবেন। 28 নম্বর যে লকারটি পূবালী ব্যাংকের এই কর্পোরেট শাখায়, সেটি আসলে জব্দ করেছে সকাল 10:30 বাজে। যখন এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি এখানে এসেছিল, তারা তখনই এই লকারটি আসলে জব্দ করেছে এবং জব্দ করা হলেও এটি আসলে খোলা সম্ভব হয়নি, কারণ এখানে আসলে বিশেষ করে 2টি চাবি থাকার কারণে, একটি শেখ হাসিনার কাছে এবং একটি হচ্ছে এখানকার যে ব্যাংকের যে শাখা, সেই শাখাটিতে আসলে রয়েছে। ফলে সেই চাবিটি আসলে একটি চাবি দিয়ে এই লকারটি আসলে খোলা সম্ভব নয়, কারণ এখানে যিনি আমানতকারী অর্থাৎ শেখ হাসিনার কাছে যে চাবিটি আছে এটি হচ্ছে চূড়ান্ত চাবি। প্রাথমিক চাবিটি এখানকার ব্যাংকের কর্মকর্তারা যদি খোলার চেষ্টা করেন বা এখানে এনবিআর এর গোয়েন্দা সংস্থারা যদি খোলার চেষ্টা করেন, সেটি কিন্তু আসলে খুলবে না। ওই চাবিটি দিয়েই আসলে চূড়ান্তভাবে এই লকারটি খোলা যাবে। অর্থাৎ সেক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া আছে। বাংলাদেশ ব্যাংক এবং সিআইসির গোয়েন্দা সেল, পাশাপাশি হচ্ছে এখানকার পূবালী ব্যাংকের যে নিজস্ব কিছু নিয়ম কানুন এবং আইন রীতি মেনে এবং এখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আসলে এটি খোলার একটি প্রক্রিয়া আমরা যতটুকু জানতে পেরেছি অসমর্থিত সূত্রে, সেটি আসলে করবেন এনবিআর। সেইটির মাধ্যমে হয়তো খোলা সম্ভব হয় এবং সেটি করা গেলে আসলে জানা যাবে আসলে এই লকারের মধ্যে আসলে কি আছে এবং তিনি আসলে কি রেখেছেন, কোনো ডকুমেন্ট নাকি স্বর্ণালংকার নাকি ডলার নাকি টাকা, এটি নিয়ে কিন্তু বেশ কর্মকর্তা, এখানে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে একটি তাদের উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি যে আসলে এখানে কি আছে এটি জানার একটা উৎসাহ কিন্তু আছে এবং উৎসুক জনতাও কিন্তু এখানে ভিড় করছেন ব্যাংকের আশপাশে। এখানে আসলে কি হতে যাচ্ছে, শেখ হাসিনার এই লকারটিতে আসলে কি পাওয়া যায়, সেক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া আছে, সেটি হয়তো অনুসরণ করেই তারা এই লকারটি খুলবেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পক্ষ থেকে আসলে এখন আনুষ্ঠানিকভাবে কিছু আমাদেরকে জানানো হয়নি। আমরা ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, তারাও কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত কথা বলতে রাজি হননি। সেক্ষেত্রে আজকে বিকেলে এনবিআর এর একটি মিট দ্য বিজনেস অনুষ্ঠান আছে, সেখানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আছেন, তিনি হয়তো এই বিষয়ে আরও বিস্তারিত জবাব দেবেন যদি সাংবাদিকরা এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। সেক্ষেত্রে হয়তো জানা যাবে এটি খোলার যে প্রক্রিয়া সেটি কি হতে পারে এবং এটা কতদিন লাগতে পারে এবং এখানে আসলে প্রকৃতপক্ষে কি পাওয়া গেছে। এই ছিল মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের অভিযান নিয়ে এবং শেখ হাসিনার লকারের সর্বশেষ খবর। তৌহিদ রানা জানাচ্ছিলেন বিস্তারিত তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নির্বাচিত হলেন ছাত্র শিবিরের সাদিক কায়েম। তিনি পেয়েছেন 14,042টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদ পেয়েছেন 5,708 ভোট। জিএস পদে 10,794 ভোট পেয়ে জয় পেয়েছেন শিবিরের SM ফরহাদ। ছাত্রদলের প্রার্থী হামিম পেয়েছেন 5,283টি ভোট। এছাড়া এজিএস সহ বেশিরভাগ পদে জিতেছেন শিবির সমর্থিত প্রার্থীরা।
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হলো ডাকসু নির্বাচন। 9 সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে রাতভর ভোট গণনার পর ঘোষণা হয় চূড়ান্ত ফলাফল। ঘোষিত ফলাফল অনুযায়ী ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। ছাত্রদলের আবিদুল ইসলাম খানের চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছেন তিনি। জিএস পদে জিতেছেন শিবিরের SM ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের তানভীর বাড়ি হামিম। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট 5708। ব্যালট নাম্বার 22 মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14042। মোহাম্মদ আবুল হুসাইন সহসভাপতি, প্রাপ্ত ভোট 7। এদিকে ডাকসুর এজিএস পদে জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত মহিউদ্দিন খান। এছাড়া কেন্দ্রীয় সংসদের প্যানেলের বেশিরভাগ পদেই জিতেছেন শিবির সমর্থিত প্রার্থীরা। বেশিরভাগ হল সংসদেও জিতেছেন ছাত্র শিবিরের প্রার্থীরা। 6 বছর পর 9 সেপ্টেম্বর মঙ্গলবার দিনভর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ব্যালট বাছাই ও গণনার সময় লাগে প্রায় 16 ঘণ্টা। চূড়ান্ত ফলাফল ঘোষণা হয় বুধবার সকাল 8:30টায়। ডাকসুর নতুন নেতৃত্ব ক্যাম্পাসের সব সমস্যার সমাধান ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে কাজ করবে, এমন প্রত্যাশা সবার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্র বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম। জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভোট দিয়ে শিক্ষার্থীরা যে আস্থা দেখিয়েছে তার প্রতিদান দেবে ঐক্যবদ্ধ ছাত্র জোটের নেতাকর্মীরা। সকালে সিনেট ভবনে ডাকসুর চূড়ান্ত ফল ঘোষণার পর এই মন্তব্য করেন শিবির নেতারা। ইতিহাসে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর উচ্ছ্বসিত ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কিভাবে সাজাতে চান সে কথা জানিয়েছেন বিজয়ী নেতারা। নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, এই বিজয় শিক্ষার্থীদের, নারীসহ সবার নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাই মূল লক্ষ্য। জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি, তারা আমাদেরকে সাহস জুগিয়েছে। আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব। নতুন জিএস SM ফরহাদ জানান, ডাকসু হয়ে উঠবে শিক্ষার্থীদের অধিকার রক্ষার মঞ্চ। আমাদের আমানতের যে প্র্যাকটিস, যে আমানতটা আমরা কিভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা, শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কিভাবে করবো, সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে, বহিঃপ্রকাশ করার মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই। ডাকসুর 12টি সম্পাদকীয় পদের 9টিতেই জিতেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা, বাকি 3টিতে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ডাকসুর নতুন নেতারা কবে কখন শপথ নেবেন এই বিষয়ে কি কোনো কিছু জানতে পেরেছেন কিনা, আর আজকে কি কি আয়োজন দেখতে পাচ্ছেন সেখানে? দেখুন, নির্বাচিত হওয়ার পরই তারা যে ঘোষণাটি দিয়েছিলেন যে তারা আজকে কোনো বিজয় মিছিল সেটি তারা করবেন না, এবং তারই অংশ হিসেবে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে কোনো বিজয় মিছিল কিন্তু হয়নি। এখন আমি যে ভিসি চত্বরে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই নীরব রয়েছে। সকাল 8:30টার সময় যেই ভোট ফলাফল দেওয়া হয়েছিল সেই ফলাফলের পরেই আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসটা অনেকটাই খালি হয়ে গেছে। গতকালকে ভোট শেষ হওয়ার
হওয়ার পর থেকে যেই একটি উত্তেজনাকর অবস্থা তৈরি হয়েছিল বিশেষ করে ছাত্র দল এবং শিবিরের মধ্যে, সেটি কিন্তু ফলাফল দেওয়ার পর থেকে আমরা দেখেছি যে সেটি অনেকটাই কমে গেছে। এখন পর্যন্ত পুরো ক্যাম্পাসে আমরা এমন কোনো ঘটনা দেখিনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা মূলত ভিসি চত্বর এবং একই সঙ্গে আমরা দেখেছি টিএসসি এলাকায় এবং যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে তারা কিন্তু অবস্থানে রয়েছেন। যদিও সকাল থেকে এখন পর্যন্ত পুরোপুরি নীরব আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দেখতে পেরেছি এবং যে অভিযোগটি গতকালকে করা হয়েছিল ছাত্রদলের পক্ষ থেকে আজকে সকালে তারা কিন্তু একই কথা বলেছে এবং তারা যেটা বলছেন তারা যে ফলাফল সেটা তারা প্রত্যাখ্যান করেছে। আমরা আজকে গতকালকে থেকে বলা হয়েছিল যে আজকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে, যার ফলে সাধারণ শিক্ষার্থী যারা তারা আজকে ক্যাম্পাসে খুব একটা তাদের উপস্থিতি নেই। যারাই রয়েছেন কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে নবনির্বাচিত যারা নেতৃবৃন্দ এসছেন তারা যে সকল প্রতিশ্রুতি দিয়ে এসছেন তারা যাতে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেন, শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো যাতে তারা বাস্তবায়ন করেন সেই প্রত্যাশা তারা করেছে এবং যারা নবনির্বাচিত হয়েছেন তারাও একই কথা বলছেন যে তারা সে প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাবেন। সব মিলিয়ে বলা যায় গতকালকে 6 বছর পর যেই ডাকসু নির্বাচনটি হয়েছে তারপরে যে ফলাফলের কিছুটা আগে আজকে সকালে ফলাফল ঘোষণা করেছে তার কিছুটা আগে আমরা দেখেছিলাম যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল বিশেষ করে ছাত্র দল এবং শিবিরের মধ্যে, যেটি কিন্তু আমরা সকালের পর ফলাফল ঘোষণা হওয়ার পর আগেই ঘোষণা করা হয়েছিল যে নির্বাচনের পরের দিন ক্লাস পরীক্ষা সব বন্ধ থাকবে, কিন্তু আগামীকাল থেকে কি সবকিছু স্বাভাবিক হবে কিনা কি মনে হচ্ছে, আর বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ খুলে ফেলা হয়েছে কিনা? দেখুন, পুরো বিশ্ববিদ্যালয়ের আমি যদি বলি গতকালকে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা হয়েছিল তখন পর্যন্ত বিশেষ করে মধ্যরাত পর্যন্ত সেটি কিন্তু বন্ধ ছিল। তারপরেই আজকে ফলাফল ঘোষণার পর কিন্তু সেটি খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সাধারণ মানুষ যারা এই পথ ব্যবহার করেন তারা কিন্তু সেটি ব্যবহার করতে শুরু করেছেন এবং একই সঙ্গে গতকালকে যেই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেখানে শুধুমাত্র আজকে দিনের কথা বলা হয়েছিল যে আজকে ক্লাস বা যে কোনো রকমের বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ থাকবে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে আগামীকাল থেকে যেই সাধারণ যে প্রক্রিয়া বা সাধারণ যেই বিশ্ববিদ্যালয় কার্যক্রম সেগুলো কিন্তু চলবে এবং স্বাভাবিক হওয়ার বিষয়টি কিন্তু এখন পর্যন্ত গতকালকের পরে যে গতকালকে যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে, ভোট গ্রহণ হয়েছে, তারপরে কয়েক ঘন্টা কিছুটা বলা যায় যে থমথমে অবস্থা বা উত্তেজনামূলক অবস্থা বিরাজ করলেও সেটি কিন্তু সকালের পর থেকে এখন একেবারেই নেই। বলা যায় যে অনেকটাই নীরব এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা এবং সবাই সবার মতো চলাচল করতে পারছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যে নিয়মিত দায়িত্ব বা নিয়মিত ডিউটি সেটি অনুযায়ী তারা কিন্তু এই এলাকায় অবস্থান করছেন। সাধারণ শিক্ষার্থীরা খুব একটা নেই। শিবির যারা জিতেছেন ভিপি, জিএস এবং এজিএস পদে তাদের পক্ষ থেকে ঘোষণা এসছে তারা কোনো মিছিল করবে না, সেই আমরা কোনো মিছিল দেখতে পাই। তবে যারা প্রত্যাখ্যান করেছে ছাত্রদলের যে প্যানেলের সবাই তারা কিন্তু এর পরে সেই সংবাদ সম্মেলনের পরে তাদের কোনো কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে এখন চোখে পড়েনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে ডাকসু নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। অন্যদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও নির্বাচনের ফল বর্জনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে ফল বর্জনের ঘোষণা দেন তারা। উমামা লিখেছেন, 5 অগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবিদুল ইসলাম লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল ভোট গ্রহণের দিন দুপুরের পরপরই অনুমান করা গেছে। এদিকে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বারী হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেছেন। মঙ্গলবার রাত 2:15 ফেসবুকে দেয়া পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাদের রায় তবে এই রায়কে সম্মান করেন তিনি। কাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন গত রাত থেকে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচন ঘিরে সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। ভোটের সার্বিক নিরাপত্তায় ক্যাম্পাসে থাকবে 1000-এরও বেশি পুলিশ সদস্য। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটের আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 33 বছর পর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ এই নির্বাচন আয়োজনে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। 21টি হলের 21টি কেন্দ্রের 224টি বুথে ভোট দিবেন ভোটাররা। প্রতি কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন করে রিটার্নিং কর্মকর্তা। 67 জন
পুলিং অফিসার যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই ভোট কেন্দ্রে কর্মরত থাকবেন পুলিং অফিসার হিসেবে। তাছাড়া আরও 67 জন বিশ্ববিদ্যালয়ের যারা অফিসার তারা পুলিং অফিসার সহায়ক হিসেবে ভোটের দিন ভোট কেন্দ্রে সহায়তা দিয়ে যাবেন। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় থাকবেন 1000 পুলিশ সদস্য। ক্যাম্পাসের অভ্যন্তরের পাশাপাশি মূল ফটকের বাইরেও দায়িত্বে থাকবেন তারা। আমাদের পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী সেদিন নিয়োজিত থাকবে, বিশেষ করে ইন্টারনালি এবং এক্সটার্নালি, অর্থাৎ গেটেও থাকবে এবং ভেতরেও থাকবে, অবস্থান করবে। জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 25টি পদে লড়ছেন মোট 178 জন। এর মধ্যে ভিপি পদে 9 জন এবং জিএস পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য বুথ তৈরির কাজ শেষ হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। হল সংশ্লিষ্টরা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকালের মধ্যে হলগুলোতে বুথ বানানো শেষ করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। এখন প্রতিটি হল ভোট গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 21টি হলের 224টি বুথে 11,897 জন শিক্ষার্থী ভোট দেবেন। জাকসু নির্বাচনে ভিপি পদে 9 জন, জিএস পদে 9 জন সহ মোট 178 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 4টা করে বুথের উপর একটা করে কিন্তু সেপারেটর আছে, অর্থাৎ লেন তৈরি করা আছে, প্রত্যেকে যেতে পারবেন এখানে। এবং বুথের মধ্যে দেখছেন এখানে গ্রিন কালার দেখতে পাচ্ছেন, যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে সিম্বলাইজ করে এই করে। আর আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে, প্রত্যেকটা হলেই এরকম ব্যবস্থা আছে সিসি ক্যামেরা, যেন প্রতিটা মুহূর্ত আমরা জনগণকে দেখাতে পারি কি অবস্থা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, এখন পর্যন্ত জাকসু নির্বাচনের জন্য তো সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, বুথও বেশ পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে বলতে গেলে। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সবশেষ তথ্য নিয়ে জানাবেন। দেখুন, রাত পোহালে আগামীকাল সকাল 9টা থেকে বিরতিহীনভাবে বিকাল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই কাঙ্ক্ষিত জাকসু নির্বাচনের ভোট অনুষ্ঠিত হতে যাবে। তো 33 বছর পরে জাকসু নির্বাচন নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, প্রার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি উত্তেজনা কাজ করছিল। তারা সবাই কিন্তু উচ্ছ্বসিত যে শেষ পর্যন্ত নির্বাচনটি হচ্ছে। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমরা সকাল থেকে বিভিন্ন হলগুলো ঘুরে দেখতে পেয়েছি, যেখানে কেন্দ্র স্থাপন করা হয়েছে, মানে কেন্দ্র থাকবে, ভোট দেবে। সেখানে কিন্তু এরই মধ্যে গোপন কক্ষ যে ভোটগুলো রয়েছে 224টি, সেটি কিন্তু বানানোর কাজ শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন। এবং নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু সিসিটিভি ক্যামেরার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা লাগিয়ে ফেলেছেন। এবং তারা বলছেন যে সিনেট হল রয়েছে সেখান থেকে কিন্তু তারা সার্বক্ষণিকভাবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভোট গ্রহণের যে প্রক্রিয়াটি সেটি তারা মনিটরিং করবেন। এছাড়া নিরাপত্তার জন্য আগামীকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের যে ফটকগুলো রয়েছে সেই ফটকগুলোর সামনে এবং বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কিছু স্থানের ভিতরে অন্তত 1200 পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে আমাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই বিষয়ে আমরা ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেলের শাহিনুর কবির, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাহিদা মাফিক তারা নিরাপত্তার জন্য আগামীকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান করবেন এবং কোনো ধরনের যদি অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তারা কিন্তু প্রয়োজনীয় কাজ করবেন বলে তারা জানিয়েছেন। এবং নির্বাচনের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কোন পুলিশ সদস্যরা থাকবেন না বলে আমাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা বলছেন যে যেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া হবে সেখানে আনসার সদস্য মোতায়েন থাকবে, তারাই মূলত হচ্ছে যে সহযোগিতা করবে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে 21টি হল রয়েছে সেই 21টি হলকে কিন্তু কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং সেই 21টি হলের মধ্যে 224টি বুথে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়াটা হবে। এবং এই 21টি হলে 21 জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবে এবং সেই 21 জন রিটার্নিং কর্মকর্তাকে সহযোগিতা করার জন্য 67 জন করে পুলিং অফিসার এবং সহকারী
পুলিং অফিসার কিন্তু দায়িত্ব পালন করবে এবং বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে কিন্তু বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেটি বাস্তবায়নে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একদম জিরো টলারেন্স নীতিতে রয়েছে। তারা কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে বহিরাগত কাউকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেয়নি এবং নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা শেষ মুহূর্তে পুঙ্খানুপুঙ্খানুভাবে নির্বাচন কমিশনের সাথে যারা জড়িত রয়েছে তারা দেখছেন। এবং কিছু সময় আগে আমরা দেখতে পেয়েছি ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিন্তু নিরাপত্তার বিষয়টি উঠে এসেছে। এবং গতকালকে বিকেলে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছিলেন যদি অতিরিক্ত কোনো ধরনের নিরাপত্তার প্রয়োজন সেক্ষেত্রে তারা সেনাবাহিনীর সহযোগিতা নেবেন, সে ব্যাপারেও তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। জাকসু নির্বাচনের সবশেষ প্রস্তুতি নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের আজ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। এরই মধ্যে এক প্রার্থীকে সতর্ক করা হয়েছে। 11 সেপ্টেম্বর আপত্তি গ্রহণ, 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলবে। ডাকসুতে প্রায় 78% বা অনেক হলে প্রায় 83-85% পর্যন্ত ভোট পড়েছে। তো সেই জায়গা থেকে আমরা অনেক বেশি আশাবাদী। ডাকসু নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করেছে শিক্ষার্থীরা, রাকসু নির্বাচনেও ঠিক তেমনিভাবে অংশগ্রহণ করবে। 25,000 শিক্ষার্থীর মধ্যে নিজেকে তুলে ধরার জন্য অন্তত আমার কাছে মনে হয় যে 25 থেকে একটা মাস অন্তত সময় দরকার ছিল। তো সেই জায়গাটাতে মাত্র 10 দিন সময় হচ্ছে, 10 থেকে 12 দিন সময় মাত্র ঠিক করা হয়েছে, যেটা আমার কাছে মনে হয় না যে পর্যাপ্ত। এখন আমাদের সামনে শুধু এগিয়ে যাওয়ার পালা, আমাদের যে শিডিউল আছে শিডিউল অনুযায়ী চলার পালা। 25 তারিখে ফাইনালি আমরা সমস্ত শিক্ষার্থীরা ভোট দিতে আসবে, সেই শুভক্ষণের জন্য আমরা প্রহর গুনছি। জাকসু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান ও পরমত সহিষ্ণুতাকে ত্বরান্বিত করতে চায় নির্বাচন কমিশন। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন। বলেন, উৎসবমুখর পরিবেশে চাকসু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে চাকসু নির্বাচন ঘিরে আচরণবিধি চূড়ান্ত হয়েছে। এই নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা হবে। কোনো পক্ষের অভিযোগ থাকলে তাও খতিয়ে দেখা হবে। নির্বাচন কমিশনার মনিরুদ্দিন আরও বলেন, ডাকসু নির্বাচনে যেসব বিষয়ে সমস্যা তৈরি করেছে সেসব মাথায় রেখেই চাকসু নির্বাচন পরিকল্পনা সাজানো হয়েছে। আমরা চাই যে আমাদের এই কার্যক্রমটাও স্বচ্ছ এবং সবার কাছে উন্মুক্ত থাকে। টানা তৃতীয় দিনের মতো দাম বাড়ল স্বর্ণের। এবার ভরিতে বেড়েছে ৩,১৩৮ টাকা। 22 ক্যারেট বিক্রি হবে 1,85,947 টাকায়। মঙ্গলবার রাতে টানা সপ্তম দফা স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে। এই নিয়ে চলতি বছর মোট 52 বার দেশে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 36 বার আর কমেছে মাত্র 16 বার। স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে 22 ক্যারেটের 1 ভরি রূপা বিক্রি হচ্ছে 2,811 টাকায়। তাপমাত্রা বাড়ার কারণে কৃষকদের পানি শূন্যতা, অতিরিক্ত ক্লান্তি, কর্মক্ষমতা হ্রাস, হিট স্ট্রোক সহ নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। সম্প্রতি আইসিডিডিআরবির এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে অংশ নেওয়া কৃষকদের বেশিরভাগই ভুগছেন নানা জটিলতায়। কিডনি রোগ সহ তাপজনিত কারণে কৃষকদের মৃত্যু ঝুঁকি অন্য কর্মজীবীদের চেয়ে 35% বেশি। ফলে কমছে ফসলের উৎপাদন, প্রভাব পড়ছে কৃষকের জীবনমানে। নওগাঁ সদর উপজেলার ইকরতারা গ্রামের 65 বছর বয়সী কৃষক হাফিজুর রহমান।
3 যুগেরও বেশি সময় নিজের 11 বিঘা জমিতে কৃষিকাজ করে সংসার চালান। তাপমাত্রা বাড়ার কারণে জমিতে কাজ করতে গেলে এখন অসুস্থতায় ভোগেন তিনি। জানান 4-5 ঘন্টা কাজ করলেই গলা বুক শুকিয়ে যায়। এই যে দেখেন যে এখন বৃষ্টির সময় বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি নাই, গরম রোদে জমিতে কাজ করা যাচ্ছে না, লোকও পাওয়া যাচ্ছে না। নওগাঁ ছাড়াও চুয়াডাঙ্গা, পাবনা সহ সারা দেশেই কৃষকদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। এমনকি তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যুও হচ্ছে। সকাল 10টার পর থেকে এত রৌদ্র পড়ে যে রৌদ্রে টিকাই কঠিন। পাট কাটতে কাটতে এরকম অসুস্থ হয়ে যাওয়ার পর 10 আটি করে কাটি আর সেমায় যাই, তার পাশে লাস্টে আর সহ্য করতে না পারে ফেলা টেলা থেকে চলে আসে। এই যে হাফ লেগে যায়, সামাই বসতে হয়, দম নিয়ে তারপরে আবার ফের কাজে উঠতে। আমরা কাজ করবে যা আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ। কৃষকদের তাপজনিত স্বাস্থ্য ঝুঁকি ও প্রতিরোধের কৌশল নিয়ে সম্প্রতি গবেষণা করেছে আইসিডিডিআরবি। এতে প্রায় 35% কৃষকের ক্ষেত্রেই মিলেছে নানা ধরনের অসুস্থতা ও কর্মদক্ষতা হ্রাসের প্রমাণ। মাঠে কাজ করার পূর্বে এবং 6 ঘন্টা কাজ করার পরে তাদের যে শরীরের বিভিন্ন আমরা ফিজিক্যাল প্যারামিটার্সগুলো বলি এবং বায়োলজিক্যাল মার্কার বলি, সেটার কীরকম পরিবর্তন হচ্ছে। এবং আমরা দেখতে পেরেছি যে 35% কৃষকই তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা গত 1 বছরে কাজ করার সময় তাপজনিত অসুস্থতায় ভুগেছেন। সাম্প্রতিক দশকগুলোতে দেশে তাপমাত্রা বেড়েই চলেছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 1976 সাল থেকে 2019 সালের মধ্যে বার্ষিক গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াস। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উজানের ঢলে এখনো বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। চাপ কমাতে 16টি জলকপাট দিয়ে 3.5 ফুট করে পানি ছাড়া হচ্ছে। জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, পাহাড়ি ঢলে লেকের পানির উচ্চতা বিপদসীমার উপর চলে যাওয়ায় বুধবার রাত 3টার দিকে সব জলকপাট দিয়ে 3.5 ফুট করে পানি ছাড়া হচ্ছে। এদিকে বাঁধের পানি ছেড়ে দেওয়ায় কর্ণফুলী নদীতে স্রোত বৃদ্ধি পেয়েছে, ব্যাহত হচ্ছে চন্দ্রঘোনার ফেরি চলাচল। এদিকে কাপ্তাই হ্রদে পানির চাপ বাড়ায় সচল হয়েছে জলবিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট। প্রতি সেকেন্ডে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 222 মেগাওয়াট বিদ্যুৎ। মৌলভীবাজারের কাওয়া দিঘি হাওরের পানি না নামায় রোপা আমন আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মৌসুম শেষ হয়ে এলেও ধানের চারা রোপণ করতে না পারায় দিশেহারা কৃষক। তাদের অভিযোগ, মনু নদী প্রকল্পের আওতায় কাশিমপুর পাম্প হাউস থেকে পানি নিষ্কাশন না হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। মৌলভীবাজার ও রাজনগরের অন্তত 7টি ইউনিয়নের ফসলি জমি পানির নিচে। কাউয়া দিঘি হাওরের পানি না নামায় আমন ধানের চারা রোপণ করতে পারছেন না বেশিরভাগ কৃষক। কাউয়া দিঘি হাওর এবং আশপাশের এলাকার পানি নিষ্কাশন করে কাশিমপুর পাম্প হাউস। তবে বিদ্যুৎ সংকটে পাম্প বন্ধ থাকায় জমির পানি নামছে না। জলাবদ্ধতার কারণে শুধু আমন বীজতলাই নয়, এরই মধ্যে রোপণ করা অনেক জমিও তলিয়ে গেছে। এতে দুশ্চিন্তায় কৃষক। আমরা তো সবকিছু দানের রূপে, কৃষির রূপে সবকিছু। আজকে এখন আমরা বড় অসহায়। বালা জমিন ওরা 3-4 কেট জায়গার মতন রুইছিলাম, এরপরে 1 মাস পরে হঠাৎ করে নিয়ে আয়া আমরা রুয়া সব চলে হলাইছি। কাশিমপুর পাম্প হাউসের মাধ্যমে পানি নিষ্কাশন করিয়া আমরা আমন চাষের উপযোগী করা হোক। আমরা দাবিটা হয়েছে আমরা আমন জমিনে আমন চাষ করতাম, কিন্তু এই জলাবদ্ধতার কারণে আমরা আমন চাষ করতাম পারতাম। কৃষি বিভাগ বলছে জলাবদ্ধতার কারণে অন্তত 1000 হেক্টর জমির আমন আবাদ অনিশ্চিত। পানি উন্নয়ন বোর্ডের দাবি, বিদ্যুৎ সংকটের কারণে সময় মতো চালু থাকছে না 8টি পাম্প। যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় আমরা অবশ্যই কৃষকদেরকে আমরা লেট আমন দিয়ে সহায়তা করে আমরা তাদেরকে ক্ষতিপূরণ পুষিয়ে নেব। আমরা বিভিন্ন সময় পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ রক্ষা করি, লেভেল আমরা পর্যবেক্ষণ করি, যেহেতু এখন বর্ষাকাল চলছে। বর্তমান কৃষকদের যে চাহিদা 7.5 সম্ভব না। 6 ইঞ্চি পানি কমাতে গেলে মিনিমাম আপনার ধরেন কম করে হইল 50 দিন পাম্প ছাড়া 50 দিন চলতো টানা 8টা পাম্প। 1982 সাল থেকে মনু নদী সেচ প্রকল্পের আওতায় কাওয়াদিঘি হাওরে 24,000 হেক্টর জমির পানি নিষ্কাশন ও 12,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া হয় কাশিমপুরের 8টি পাম্প দিয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 15 সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সকালে সাংবাদিকদের এই তথ্য দেন প্রসিকিউটর গাজী MH তামিম। আজ তাদের ট্রাইব্যুনালে আসার কথা থাকলেও ব্যক্তিগত কারণে হাজির হতে পারেননি। তাই রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী আগামী সোমবার দিন ধার্য করেছে আদালত। জুলাই আগস্টের গণহত্যা প্রমাণে ট্রাইব্যুনালে বক্তব্য তুলে ধরবেন মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর জানান, এই মাসের মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ করার পরিকল্পনা রয়েছে। এদিকে 2016 সালে যশোরে 2 শিবির নেতাকে গুলি করার মামলায় আসামি কনস্টেবল সাজ্জাদুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এই পর্যন্ত যে 45 জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে বা যে কয়জন সাক্ষী আমরা সামনে আরও দেওয়ার জন্য প্রস্তুত আছি, এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইম সিরিজ হিউম্যানিটি প্রমাণিত হয়েছে।